দেখো তাহলে আজকে শুরু করা যাক। অ্যাকচুয়ালি লেখো লুইস ডট স্ট্রাকচার বলেছিলাম ক্লাস 11 তে করেছো, 10 এ করেছো লুইস ডট স্ট্রাকচার। একবার বলে দিচ্ছি, লেখো লেখো লুইস ডট স্ট্রাকচার। দেখো আমরা আগের দিন বলেছিলাম যে কারা কারা অ্যাকচুয়ালি কোন কোন মৌল অ্যাকচুয়ালি যদি বলা হয় যে কারা আয়নিক বন্ড করবে, যদি বলা হয় কেসিএল কি অ্যাকচুয়ালি আয়নিক বন্ড তৈরি করবে? করবে তো না করবে না? করবে। কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? 1s2 2p6 3s2 3p6 4s1, তাই তো? এর পজিশন কোথায় বলো বলো? এক নম্বর কি আছে গ্রুপে, আর পর্যায় নাম্বার কত আছে বলো? পর্যায় নাম্বার 4। দেখো সবসময় নিয়ম হচ্ছে হাইয়েস্ট যেটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থাকবে সেটাই তার পর্যায় নাম্বার। তাহলে বলতে পারি এ হচ্ছে অ্যাকচুয়ালি পর্যায় নাম্বার 4, আর হচ্ছে তোমার গ্রুপ নাম্বার হচ্ছে তোমার কত আছে? 1 এ আছে, ঠিক আছে? আর এদিকে যদি আমি সিএল এর আসি, সিএল এর অবস্থান কোথায় বলো? 1s2 2s2 2p6 3s2 3p5, এর অবস্থান কোথায় বলো? 3 নম্বর পর্যায়। বাহ। আর বলো শ্রেণী গ্রুপ নাম্বার কত বলো? 17। গ্রুপ নাম্বার হচ্ছে 17। নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি এস আর পি এর ইলেকট্রন তার সঙ্গে 10 যোগ করা। এস ইলেকট্রন কটা আছে? তার সঙ্গে পি কত? 5 এর 2 7, তার সঙ্গে 10 যোগ করো, মানে কত হবে? 17। তাহলে বলতে পারি যে একজনের দেখো অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবিলে দেখো বাঁ দিকে আছে, আর একজনের পিরিয়ডিক টেবিলে কি আছে? ডান দিকে আছে। একজনের দেখো 1 নম্বরে আছে, মানে একদম কি আছে? বাঁ দিকে। আর একজনের কি আছে? ডান দিকে। তাহলে এদের মধ্যে অ্যাকচুয়ালি বন্ধন কি হবে? এদের মধ্যে বন্ধন হবে আয়নিক বন্ড হবে। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো বন্ড অ্যাকচুয়ালি লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে করবো দেখো। এর দেখো আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে বলো? একদম বাইরের সেলে কটা? 7টা। এর বাইরের সেলে কটা আছে? 4টে করে দেখতে পাচ্ছি। ইলেকট্রন কটা আছে? 1টা। কি বললাম, বোঝা গেছে? এ যদি দেখো ইলেকট্রনটা দেখো একে দিয়ে দেয় তাহলে কি হবে? 8টা হয়ে যাবে দেখো এর। আর এর তখন এটা তখন বাইরের থাকবে, তখন কি হবে? এটা বাইরের হয়ে যাবে, তাই তো? যদি এই ইলেকট্রনটা দিয়ে তখন কি হবে? এই ইলেকট্রনটা বাইরে আর থাকবে? তখন কোনটা বাইরে হয়ে যাবে? এটা দেখো এখন দেখো কটা অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রন আছে? 8টা। দেখো এই দুটো নিয়ে বাইরে, এইটা বাইরে না, এই দুটো নিয়ে তবে বাইরে দেখো। তাহলে কটা ইলেকট্রন আছে এখানে? 8টা ইলেকট্রন আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমরা যদি দেখি এখানে তাহলে কি হবে? কে তে দেখো কি আছে? 1টা ইলেকট্রন আছে। আর সিএল এ দেখো কি আছে? 7টা ইলেকট্রন আছে। এবার কি হয়েছে দেখো, এই ইলেকট্রনটা দেখো কে দান করেছে। দান করলে এটা কি হয়ে যাবে বলো? কে প্লাস, আর এ কি হয়ে যাবে? সিএল মাইনাস। এদের মধ্যে যে বন্ডটা হবে সেটাকে বলা হচ্ছে কেসিএল আয়নিক বন্ড। কি বললাম, বোঝা গেছে? দেখো এই যে ডট ইলেকট্রনগুলোকে আমি কি দিয়ে লিখছি? ডট দিয়ে লিখছি। এটা কি বলা হয়? লুইস ডট স্ট্রাকচার। কে তে দেখো আউটার মোস্ট সেল একদম বাইরে কক্ষে কটা ইলেকট্রন আছে? 1টা। আর সিএল এর কটা? 5 আর 2 7, 7টা ইলেকট্রন লিখেছি। দেখি করেছি এই ইলেকট্রনটা কে দান করেছে দেখো, ওই জন্য কি করেছে? কে অ্যারো চিহ্ন দিয়ে দিকে দেখিয়েছি। তাহলে কি হয়েছে? কে ইলেকট্রন দেখো দান করেছে, মানে কি হবে? কে প্লাস। আর এই গুণ করলে কি হবে? মাইনাস। তাহলে কেসিএল হয়েছে। তাহলে লুইস ডট স্ট্রাকচার বোঝা গেছে? যেমন ধরো যদি বলা হয় MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কি হবে? কি ধরনের বন্ড হবে? আয়নিক বন্ড। দেখো
ম্যাগনেসিয়ামের পজিশন কোথায় বলো? কি করছিস, ঘুমোচ্ছিস? দেখো ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের 12, যদি করা হয় 1s2 2s2 2p6 3s2, তাই তো? শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? কটা আছে? এই তিনটা হচ্ছে তার হচ্ছে পর্যায়, আর এইটা হচ্ছে ইলেকট্রন, যেটা মাথায় আছে ওটা হচ্ছে ইলেকট্রন। তাহলে কটা ইলেকট্রন আছে? দুটো। আর সিএল এর একটু আগে করলাম, দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, কটা আউটার মোস্ট ইলেকট্রন আছে? 7টা। দেখো এখানে এ দেখো যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় দেখো, তাহলে দেখো এখন দেখো এটা তার তখন কি হয়ে যাবে, বাইরের কক্ষপথ হয়ে যাবে, তাই তো? তাহলে কি হয়, বাইরের কক্ষপথ হবে। দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে, দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটো। এখন এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন। আর ক্লোরিনের দেখো এদিকেরও ক্লোরিনের দেখো 7টা আছে, ঠিক আছে? তাহলে এবার কি করবে দেখো, এবার দেখো এই ইলেকট্রন একটা কি করলো, একে দান করলো, এর তাহলে কটা হলো? আর আরেকটা ইলেকট্রন দেখো একে দান করলো, তাহলে এরও কটা হয়ে গেল? 8টা। ম্যাগনেসিয়াম দেখো 8টা হয়ে আছে দেখো, তাহলে কি হবে এটা? সমযোজী কি করে হলো? ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন দান করেছে, দান করলে কি হবে? 2+। আর সিএল কটা নিয়েছে? এই একটা সিএল, এই একটা সিএল, তাহলে কটা সিএল আছে? দুটো। 2Cl-, তাহলে এখান থেকে কি হবে? MgCl2। তাহলে এটা কি হবে, একটা কি ধরনের বন্ধন হচ্ছে এটা? সব আয়নীয় বন্ধন। আর এটা অ্যাকচুয়ালি আয়নীয় বন্ধন হচ্ছে, এবং যদি বলা হয় এটা কি দিয়ে দেখাচ্ছে আয়নীয় বন্ধনটা, লুইস ডট স্ট্রাকচার দিয়ে বোঝাচ্ছি। আমরা কোন বস্তু যখন আঁকবো বা বস্তু রাখবো, তার প্রতিনিয়ত কি হবে? এখানে ক্ষেত্রে সব বস্তু বলা হয় কি? উপাত্ত রশ্মি। তাহলে কোন উপাত্ত রশ্মি কাকে বলে? উদাহরণে কাছাকাছি এই রশ্মিগুলো, এই রশ্মিগুলো বলা হয় উপাত্ত রশ্মি। আর প্রান্তে কাছাকাছি বলা হয় প্রান্তিক রশ্মি। কোন বস্তুর প্রতিবিম্ব আমরা সৃষ্টি করব, এখানে ক্ষেত্রে সব বস্তু প্রতিবিম্ব উপাত্ত রশ্মি। আকার ক্ষেত্রে কেমন হবে? বুঝে আসবে প্রান্তে বলা হয়, কারণ এই যে কাছাকাছি আমরা বস্তুটা আলোটা ধরি বা রশ্মিটা ধরি, প্রতিবিম্ব কি হবে, গঠন হবে না, এটা বোঝা যাবে না। আকার থেকে এবার হেডিং করো ল্যাটিস, ল্যাটিস শক্তি বা জালক শক্তি লেখো, ল্যাটিস এনার্জি বা জালক শক্তি, ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। ল্যাটিস এনার্জি বা জালক শক্তি। এখানে এটা জানতে হবে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, বক্রতা যাই হোক, কোনটা প্লাস কোনটা মাইনাস হবে। এটার ক্ষেত্রে আমরা মেরুটাকে মূলবিন্দু ধরব, দিয়ে আলো যেদিকে যাবে দেখো তার বিপরীত দিকে আমরা ল্যাটিস এনার্জি কাকে বলবো দেখো, খুব ভালো করে দেখো। দেখো আগের দিন বলেছিলাম বন্ড হওয়ার পর তার স্টেবিলিটি কি হয়, বাড়ে না কমে? বাড়ে। স্টেবিলিটি বাড়লে তার এনার্জি কি হয়, বাড়বে না কমবে? কমবে। দেখো এ এখন দেখো কে আছে দেখো, আর এ ধরো সিএল আকে আছে। এ এখন কি অবস্থায় আছে? পারমাণবিক অবস্থায় আছে, মানে কি স্টেবল আছে না নেই? এই পারমাণবিক অবস্থায় মানে তুলনামূলক কি হবে, আনস্টেবল। পরমাণু আনস্টেবল বলি তো সেখান থেকে কি করে ইলেকট্রন দান করে কি তৈরি হয়, তাই তো? তাহলে এখান থেকে এবার কি দেখো, এখান থেকে তৈরি হয়ে আছে কে প্লাস প্লাস সিএল মাইনাস। এবার দেখো এই কে আর সিএল মাইনাস দেখো যখনই একে অপরের কাছে আসবে দেখো ওরা কি তৈরি করবে, স্টেবল তৈরি হবে। তাহলে এ হচ্ছে স্টেবল আর এ হচ্ছে কি আনস্টেবল। এবার দেখো
যখনই দেখো এখান থেকে এটা তৈরি হয়েছে মানে স্টেবল হয়েছে মানে এনার্জি কি করেছে, এনার্জি কি করেছে ছেড়ে দিয়েছে বা লস করেছে। এর এনার্জি কি আছে বেশি, এর এনার্জি কি আছে কম, তাহলে এর থেকে এর এনার্জি যেহেতু কম মানে নিশ্চয়ই এরা দুজনা কি করেছে কিছু পরিমাণ এনার্জি, কিছুটা পরিমাণ এনার্জি ক্ষয় করেছে বা ছেড়ে দিয়েছে বা লস করেছে। যে পরিমাণ এনার্জি লস করেছে তাকে বলা হয় ল্যাটিস এনার্জি, বা বাংলায় বলা হয় কিনা জালক শক্তি। অর্থাৎ এই কে আর সিএল যখন দেখো মুক্ত অবস্থায় ছিল, মুক্ত অবস্থা মানে কি পরমাণু অবস্থায় আছে, পরমাণু অবস্থা থেকে দেখো যখন অ্যাকচুয়ালি কি হলো কেসিএল হলো, তখন অ্যাকচুয়ালি কি হলো তারা অ্যাকচুয়ালি আনস্টেবল থেকে কি হলো স্টেবল হলো। যত স্টেবল হলো তত তার এনার্জি কি হবে, এনার্জি অ্যাকচুয়ালি কমে গেছে। যত এনার্জি কমবে তার ল্যাটিস এনার্জি তত কি হবে বেশি হবে। কারণ ল্যাটিস এনার্জিটা কি, এটা থেকে এর এনার্জি যেটা লস করেছে বা যেটা ছেড়ে দিয়েছে সেই এনার্জিটা কি অ্যাকচুয়ালি বলা হয়, কি বলা হয় ল্যাটিস এনার্জি। দেখো দেখো এখানে দেখো যত বেশি এই কণাটা আর এই কণাটা যত বেশি আকর্ষণ করবে একে অপরের প্রতি তত দেখো স্টেবিলিটি কি হবে বাড়বে। তাহলে বলতে পারি তত এনার্জি কি করবে সে ক্ষয় করবে। তাহলে বলতে পারি এই দুটো কণার অ্যাকচুয়ালি প্লাস আর মাইনাস আধানের মধ্যে আকর্ষণ যত বাড়বে তত দেখো স্টেবিলিটি বাড়বে। আর স্টেবিলিটি বাড়া মানে তার অ্যাকচুয়ালি কি হবে, তার অ্যাকচুয়ালি জালকাকার শক্তিটা আস্তে আস্তে কি করবে, জালকাকার শক্তির মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কি বললাম বোঝা গেছে? তাহলে বলতে পারি এই দুটোর আকর্ষণ বল যত বেশি হবে এর তত বেশি কি হবে এনার্জি ক্ষয় করবে, আর যত এনার্জি ক্ষয় করবে তত জালকাকার শক্তি বা ল্যাটিস এনার্জি বাড়বে। তাহলে ল্যাটিস এনার্জিটা কি, এই এনার্জি আর এই এনার্জির মধ্যে পার্থক্য। যতটা এনার্জি লস করবে সেটা কি বলা হচ্ছে তার জালকাকার শক্তি। তাকে এদের মধ্যে আকর্ষণ বল যত বাড়বে তত স্টেবিলিটি বাড়বে, তত এনার্জি কি করবে লস করবে। আর যত বেশি এনার্জি লস করবে তার তত অ্যাকচুয়ালি কি হবে, তত অ্যাকচুয়ালি তার সুস্থিরতা বাড়বে। আর সুস্থিরতা বাড়া মানে ল্যাটিস এনার্জিও কি হবে বাড়তে থাকবে। তাহলে বলা যেতে পারে যে অ্যাকচুয়ালি কি এটা অ্যাকচুয়ালি নির্ভর করে ল্যাটিস এনার্জি তার কি কি বিষয়ের উপর নির্ভর করে, এর আর এর আধানের উপর নির্ভর করবে। যত আধান বাড়বে তত আকর্ষণ কি হবে বৃদ্ধি হবে। আর কিসের উপর নির্ভর করে, এদের মধ্যে দূরত্ব যত কমবে তত আকর্ষণ বল কি হবে বাড়বে, তত অ্যাকচুয়ালি কি হবে ল্যাটিস এনার্জিও কি হবে বাড়বে। তাহলে লেখো একটুখানি, লেখো একটি আয়নীয় একটি আয়নীয় যৌগ, একটি আয়নীয় যৌগ পারমাণবিক অবস্থা থেকে পারমাণবিক অবস্থা থেকে আয়ন তৈরি হয়ে আয়ন তৈরি হলে হচ্ছে যে পরিমাণ শক্তি, যে পরিমাণ শক্তি ত্যাগ করে তাকে ল্যাটিস এনার্জি বা জালক শক্তি বলে। এরপরে লেখো লেখো একটুখানি, দেখো ল্যাটিস এনার্জি কি কি শক্তি কি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে, এক নম্বর দিয়ে লেখো। এক নম্বর দিয়ে লেখো ক্যাটায়নের আধানের পরিমাণ ক্যাটায়নের আধানের পরিমাণ
যত ক্যাটায়নের আধানের পরিমাণ বাড়বে তত কি হবে, আকর্ষণ কি হবে, বাড়বে। তাহলে লিখে রাখো, ক্যাটায়নের আধানের পরিমাণ বাড়লে, আধানের পরিমাণ বাড়লে জালককার শক্তি বৃদ্ধি পায়। দু নম্বর লেখো অ্যানায়নের আধান। এটা কি হবে, যত দেখো এর আধানের পরিমাণ হবে তত কি হবে, আকর্ষণ বল কি হবে, বাড়বে। আকর্ষণ বল বাড়ার মানে কি, ল্যাটিস এনার্জি কি হবে, বাড়বে। তাহলে লেখো অ্যানায়নের আধানের পরিমাণ বৃদ্ধি পেলে জালকাকার শক্তি বা ল্যাটিস এনার্জি বৃদ্ধি পায়। জালকাকার শক্তি বা ল্যাটিস এনার্জি বৃদ্ধি পায়। হয়েছে। 3 নম্বর লেখো, 3 নম্বর লেখো ক্যাটায়নের ব্যাসার্ধ। ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের ব্যাসার্ধ যত হ্রাস পায় ক্যাটায়নের ব্যাসার্ধ যত হ্রাস পায় ল্যাটিস এনার্জি তত বৃদ্ধি পায়। হয়েছে। আর লাস্ট লেখো, লেখো অ্যানায়নের ব্যাসার্ধ। অ্যানায়নের ব্যাসার্ধ কি হবে বলো, যে যত অ্যানায়নের ব্যাসার্ধ তত কি হবে, দূরত্ব বাড়বে। তো আর দূরত্ব বাড়লে ল্যাটিস এনার্জি কি হবে, ল্যাটিস এনার্জি কমবে। দূরত্ব বাড়লে আকর্ষণ কমবে, ল্যাটিস এনার্জি কমবে। লেখো, লেখো অ্যানায়নের ব্যাসার্ধ যত বৃদ্ধি পায় ল্যাটিস এনার্জি তত কম হয়। ধরো যদি এরকম হয়, যদি ধরে নিচ্ছি ক্যাটায়নের চার্জ হয়ে গেছে জেডি পরিমাণ, ক্যাটায়নের চার্জ জেডি প্লাস ক্যাটায়নের চার্জ এটা, আর অ্যানায়নের চার্জ কতটা আছে, ধরে নিচ্ছি জেড ই মাইনাস পরিমাণ চার্জ আছে। আর এদের মধ্যে দূরত্ব যদি অ্যাকচুয়ালি কি হয়, আর পরিমাণ দূরত্ব হয়, তাহলে ল্যাটিস শক্তি ইউ ভ্যারেজিয়াস জেড ই প্লাস ইন্টু জেডি মাইনাস বাই আর, এটা হচ্ছে ল্যাটিস এনার্জি বার করার ফর্মুলা। ল্যাটিস এনার্জিকে কি দিয়ে লেখে, ইউ দ্বারা লেখা হয়। তাই ইউ ভ্যারেজিয়াস কিনা দুটো আধান, এখানে দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো আধানের গুণফলের কি সমানুপাতিক, আর তাদের দূরত্বের কি ব্যস্ততা বর্গ নেই। এখানে দেখো দূরত্বের ব্যস্ততাবাদিক আছে। হয়েছে। কোশ্চেন নিচে রাখো, লেখাটা কোশ্চেন লেখো, লেখো NaCl এবং MgCl2 NaCl এবং MgCl2 হয়েছে, লিখেছো? NaCl এবং MgCl2 দুটি অণুর মধ্যে কার ল্যাটিস এনার্জি বেশি এবং কেন? NaCl ও MgCl2 এর মধ্যে কার
ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি বেশি এবং কেন? দেখো কি হয় বলবো, দেখো দেখো আমরা যদি যাই Na, Na আছে প্লাস, Na বলতে কে বলেছি না, Na, NaCl দেখো এর দেখো ভেঙে কি হয়েছে Na প্লাস Cl মাইনাস। আর যদি আমরা এর ক্ষেত্রে যাই, যদি MgCl2 Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তাহলে এখানে দেখো কার দেখো আধানের গুণফল বেশি হবে, Mg না অ্যাকচুয়ালি Na, Na এর দেখো আধান কত আছে +1 -1, তাহলে 1 আর 1 এর গুণ করলে 1 করেছে, তো 1 আর 1 এর গুণ করলে কত হবে 2, সরি 1 1 এর গুণ করলে 1, আর এখানে যদি করা 2 এখানে আছে আর এখানে কত আছে 1, তাহলে 2 * 1 করলে কত হবে 2। তাহলে কোনটাতে আধানের গুণফল বেশি হচ্ছে, MgCl2। দেখো একটু আগে আমরা করলাম, দেখো U where is Ze plus Ze minus by R। দেখো এখানে দেখো আমরা আধানের গুণ করেছি, দেখো এই একটা আধানের এই একটা প্লাস আধানের এটা কি আছে মাইনাস, প্লাস আর মাইনাস আধানকে আমরা কি করেছি গুণ করেছি। গুণের দেখো সমানুপাতিক, দেখো যেখানে গুণফলটা বেশি হবে সেখানে ইউ এর মানটাও কি হবে বেশি। তাহলে এখানে গুণফল বেশি না এখানে গুণফল বেশি Mg তে, তাহলে বলতে পারি MgCl2 এর ল্যাটিস এনার্জি বেশি হয় কার থেকে, NaCl এর থেকে। ভাষাটা লেখো, কারণ দিয়েছি আর কি। ল্যাটিস এনার্জি কার কার বিষয়ের উপর নির্ভর করে লেখো, যে দুটো আধানের গুণফলের সমানুপাতিক, যেহেতু ম্যাগনেসিয়ামে দুটো আধানের গুণফল বেশি হয় তার বেশি হয়। সামান্য জাস্ট এক দু লাইন। আধানের গুণফল, আধানের গুণফল NaCl এর গুণফলের আধানের গুণফলের থেকে বেশি হয়। এবার দেখো ল্যাটিস এনার্জি যদি বেশি হয় তাহলে আকর্ষণ বল কি হবে, আকর্ষণ বল বেশি হবে। আর আকর্ষণ বল বেশি হলে তার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কি হবে বেশি হবে, কারণ তাকে ভাঙতে কি লাগবে বেশি শক্তি লাগবে। যত আকর্ষণ বল বেশি সেখানে ভাঙতে তত কি লাগবে বেশি শক্তি লাগবে। তাহলে বলতে পারি এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন দেয় যদি কার অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট বেশি হবে কোন লবণটার, কি বলবো MgCl2। তাহলে লিখে রাখো, ওর সাথে লিখে রাখো যে MgCl2 হচ্ছে তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। কেন বেশি হয়, কারণ ল্যাটিস এনার্জি বেশি। এরপর আরেকটা কোশ্চেন লেখো, এখানে আরেকটা কোশ্চেন লেখো, লেখো জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডের ফর্মুলা কি ZnO। ZnO কোথায় সবচেয়ে ব্যবহার হয় বলতো, ভালো বলেছে, ZnO কোথায় ব্যবহার হয়, জিঙ্ক অক্সাইডে ব্যবহার হয়। জিঙ্ক অক্সাইড অবশ্যই একটা প্রথম অক্সাইড।
জিঙ্ক অক্সাইডের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে যে তোমার সানলাইটে যে ইউভি লাইট আছে, ঠিক আছে, এই ইউভি লাইটকে প্রোটেক্ট করতে পারে। সেই কারণে দেখবে যত দেখবে তোমরা দেখবে যেগুলো ফেয়ারনেস ক্রিম মাখো যেগুলো, ঠিক আছে, প্রত্যেকটা ক্রিমের দেখবে তলায় দেখবে লেখা, যদি কন্টেন্ট দেখবে কি কি অ্যাকচুয়ালি আছে দেখবে, সেখানে দেখবে জিঙ্ক অক্সাইড অবশ্যই থাকবে, ঠিক আছে। জিঙ্ক অক্সাইড হচ্ছে একটা ইউভি লাইট প্রোটেক্টর আর কি, মানে ইউভি লাইট তোমার শরীরে কি করতে দেবে না, অ্যাবজর্ব করতে দেবে না। সেই কারণে কি হয়, জিঙ্ক অক্সাইড কি হয়, যত অ্যাকচুয়ালি ফেয়ারনেস যে ক্রিমগুলো আছে প্রত্যেকটা ক্রিমে অ্যাকচুয়ালি কি হয়, জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়। তার একটাই কারণ, কারণ জিঙ্ক অক্সাইড ব্যবহার করলে অ্যাকচুয়ালি কি হয় না, তার ইউভি লাইটটা অ্যাকচুয়ালি থেকে কি হয়, যে কোনো ব্যক্তি সেই ইউভি লাইট থেকে বাঁচতে পারে। দেখবে অনেক সময় দেখবে কি হয় না, প্লেয়াররা দেখবে অনেক সময় ক্রিকেট বা ফুটবল প্লেয়াররা দেখবে সাদা সাদা দেখবে মুখে মেখে নামে দেখবে, সাদা সাদা ওই, হ্যাঁ ওইগুলো অ্যাকচুয়ালি কিছুই না, জিঙ্ক অক্সাইড থাকে। ওগুলো কোনো এমনি কোনো রং বা এমনি কোনো কিছু না, ওটা জিঙ্ক অক্সাইড মেখে নামে। জিঙ্ক অক্সাইড মাখে নামলে অ্যাকচুয়ালি কি হয়, ইউভি লাইট যেটা আছে লাইটটা অ্যাকচুয়ালি তোমার শরীরে প্রবেশ করে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারণ। যাই হোক, এবার লেখো, লেখো জিঙ্ক অক্সাইড ও জিঙ্ক আয়োডাইড, জিঙ্ক অক্সাইড ও জিঙ্ক আয়োডাইড, ZnI2, I2। লবণ দুটির মধ্যে কার, লবণ দুটির মধ্যে কার ল্যাটিস এনার্জি বেশি হবে? এবং কার স্ফুটনাঙ্ক বেশি হবে? কার স্ফুটনাঙ্ক বেশি হবে? বলো কার কি হবে, বলো। কার বেশি হবে, জিঙ্ক অক্সাইড না জিঙ্ক আয়োডাইড? কেন বলো তো? কয় গুণ ফল বেশি হচ্ছে? জেডেনের 2+ আছে, অক্সিজেনের 2- আছে, ঠিক আছে। জেডেন অক্সাইড ভাঙলে কি হবে? Zn2+ প্লাস অক্সিজেন 2-। আর যদি ZnI2 ভাঙে তাহলে কি হবে? Zn2+ প্লাস I-। তাহলে কোথায় অ্যাকচুয়ালি ইয়ে বেশি আছে, আধানের গুণফল কোথায় বেশি আছে? জিঙ্ক অক্সাইড 1 নাম্বার। 2 নম্বর দেখো আয়োডিনের, দেখো আকার কি আছে অক্সিজেনের থেকে বড় না কম, বেশি? আয়োডিনের আকার অক্সিজেনের থেকে বেশি না বড় রে? বেশি না ছোট? কার ছোট? আয়োডিনের আকার কম থেকে ছোট হলো রে? আয়োডিন কত নম্বর শ্রেণীতে অবস্থান বলতো? 17। কত নম্বর পর্যায়? 6 নম্বর পর্যায়, ঠিক আছে। আর অক্সিজেন 16। কত নম্বর পর্যায়? 8 নম্বর পর্যায়। 8 পর্যায়ে 8 নেই রে, 2 নম্বর পর্যায়, ঠিক আছে। 8 নম্বর পর্যায়ে আবিষ্কার করতে হবে রে, ঠিক আছে। তার 2 নম্বর পর্যায়, তাহলে বলতে পারি অক্সিজেন কি আছে, উপরে আছে, আর কি আছে তোমার আয়োডিন নিচে আছে। উপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে, ঠিক আছে। একটা পরমাণু যদি পর্যায় উপর থেকে নিচের দিকে নামে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? পর্যায় হয়নি, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, বাড়ে। পর্যায়ে বরাবর কমে, শ্রেণী উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, বাড়ে। তাহলে অক্সিজেন আর আয়োডিনের মধ্যে কার সাইজ বড়? আয়োডিনের সাইজ বড়, কারণ আয়োডিন আছে একদম 2 নম্বরে, মানে একদম উপরে আছে। আর এ আছে দেখো কোথায় আছে, একদম 6 নম্বরে, মানে একদম নিচে আছে। তাহলে বলতে পারি উপর থেকে নিচের দিকে নামলে কি হবে, ব্যাসার্ধ বৃদ্ধি হবে। তাহলে অক্সিজেন আর আয়োডিনের মধ্যে কার অ্যাকচুয়ালি বড়? আয়োডিনের। তাহলে কারণ দেখো অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করো মাত্র এখানে 2টো কক্ষপথ আছে, আর এর ক্ষেত্রে কটা কক্ষপথ আছে?
6টা কক্ষপথ আছে, কার অ্যাকচুয়ালি আকারে বড় হবে? আয়োডিন আকারে বড়। যার কক্ষপথ সংখ্যা বেশি তার আয়োডিনের তার আকার কি হবে? বড় হবে বা বেশি হবে। উপর থেকে নিচের দিকে নামলে অ্যাকচুয়ালি কি হয়? আকার বৃদ্ধি পায়। তাহলে আমাকে বলো এখানে অক্সিজেন আর আয়োডিনের মধ্যে কার আকার বড়? আয়োডিনের আকার বড়। আর যদি অ্যানায়নের আকার বড় হয় তাহলে বলিস দেখো কি ল্যাটিস এনার্জি কি কমে না বাড়ে? হ্রাস করে। তাহলে কার ল্যাটিস এনার্জি কম, এর না এর? জিঙ্ক অর্থাৎ জিঙ্ক আয়োডাইডের অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জি কি হয়? কম হয়। কার থেকে? জিঙ্ক অক্সাইডের থেকে। কারণ দেখো এখানে দুটো আধানের গুণফল কি আছে? বেশি। দুটো আধানের গুণফল কত আসছে? কত? 4। এখানে কত? 2। ওটা কত? এর বেশি। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে দেখো এর সাইজ বা আকারে কি আছে? বড়। এই আকারে কি আছে? ছোট। তাহলে দেখো এর যদি আকারে বড় হয় তাহলে কি হবে? তাহলে ল্যাটিস এনার্জি কি হবে? কম হবে। তাহলে বলতে পারি জিঙ্ক অক্সাইডের অ্যাকচুয়ালি কি হবে? ল্যাটিস এনার্জি কার থেকে বেশি? জিঙ্ক আয়োডাইডের থেকে। কি বললাম বোঝা গেছে? লিখে নাও একটুখানি। এটাকে তিন ভাগ রাখো। একটা বলছে উভয় উত্তল, মানে দুই দিকে কি হবে? উত্তল। বলছে 2 নম্বর লেখো। আর একটা কোশ্চেন লেখো। লেখো। আমি বললাম যে এর জিঙ্ক অক্সাইডের হচ্ছে তোমার ল্যাটিস এনার্জি এর থেকে বেশি হবে, কারণ এখানে দুটো আধানের গুণফল এর থেকে কি আছে? বেশি আছে। এক নম্বর। 2 নম্বর কি? এর আকার এর থেকে কি আছে? ছোট। অ্যানায়নের আকার যত ছোট হয় তত কি হয়? তাহলে ল্যাটিস এনার্জি কি হয় রে? বেশি হয়। দেখো তাহলে অক্সিজেনের আকার ছোট মানে ল্যাটিস এনার্জি কি হবে? বেশি। তাহলে বলতে পারি যে এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় এর দেখো অ্যাকচুয়ালি দেখো দুটো আধানের গুণফলও বেশি, আবার দেখো এর দেখো আকারে কি আছে? ছোট। ফলে আমি বলতে পারি যে ওখানে ল্যাটিস এনার্জি মানটা কি হবে? বেশি হবে। নেক্সট একটা কোশ্চেন লেখো। লেখো কেএফ এবং কেআই, কেএফ এবং কেআই লবণ দুটির মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হয়? কার গলনাঙ্ক লেখো। কার গলনাঙ্ক বেশি হয়? লবণ দুটির মধ্যে কার গলনাঙ্ক বেশি হয়? গলনাঙ্ক দিয়ে বললে অ্যাকচুয়ালি কি আনসার দাও? কি হয় বলবো? গলনাঙ্ক দিয়ে বললে কি হয় বলবো? যে ল্যাটিস এনার্জি বলবো। ল্যাটিস এনার্জি কার বেশি? দেখো কে আর কে আই এর মধ্যে। হ্যাঁ বলো। কে আই আর কে এর মধ্যে কার বেশি হবে? দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কার আকার বড়? আয়োডিনের আকার বড়। যত দেখো অ্যানায়নের আকার যত বড় হবে, দেখো আমরা যদি করি এখানে KCl, KF বলেছি না? KF তাহলে K প্লাস M মাইনাস আর KI K প্লাস I মাইনাস। দুটো ক্ষেত্রে দেখো আধানের গুণফল কি আসছে? একই। তাহলে নিশ্চয়ই আধানের গুণফল দিয়ে অ্যান্সার হবে না। তাহলে কি দিয়ে করবো? সাইজ দিয়ে। দেখো এখানে ফ্লুরিন আর দেখো দুটোই কে আছে, দুজনের ব্যাসার্ধ কি সেম। এইখানে অ্যাকচুয়ালি আয়নায়নের ব্যাসার্ধ দিয়ে অ্যান্সার হবে। আয়নায়নের ব্যাসার্ধ দেখো কে প্লাস আর আই মাইনাস এর মধ্যে কার আকার ছোট? ফ্লুরিনের আকার ছোট। আর যার আকার ছোট তার অ্যাকচুয়ালি কি হয়? ল্যাটিস এনার্জি বেশি। তাহলে কার ল্যাটিস এনার্জি বেশি? কেএফ এর ল্যাটিস এনার্জি কার থেকে বেশি? কেআই এর থেকে বেশি। তার কার গলনাঙ্ক বেশি হবে? কেএফ এর গলনাঙ্ক বেশি হবে কার থেকে?
বুঝছে? এরপর লেখো এরপর আমরা আসি, সেটা লেখো সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। সলভেশন এনার্জি বা বাংলা যদি বলা যায় দ্রাবকায়ন শক্তি। সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। বুঝছে? সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। দেখো দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা। বুঝছি এটা? দেখো আমরা এবার আসি, দেখো অ্যাকচুয়ালি যে এরকম ধরো আছে NaCl। দেখো NaCl কণাগুলো কিরকম থাকে, ধরো Na+, আবার ধরো এরকম কি আছে Cl- আছে, আবার ধরো এখানে Na+, মাঝে বন্ধনটা বাদ দিই, Na+, Cl-, Na+, এরকম ভাবে অ্যাকচুয়ালি NaCl গুলো কি থাকে থাকে। অর্থাৎ দেখো NaCl এরকম অনেকগুলো NaCl দেখো আয়নীয় বন্ধন একসঙ্গে কি হয় অবস্থায় আছে। এবার দেখো এই Na আর Cl- এর মধ্যে যে অ্যাকচুয়ালি আকর্ষণ, এই আকর্ষণটাকে আমি কি বলবো? একটু আগে বললাম Na আর Cl এর মধ্যে যদি আকর্ষণ করে তাহলে আকর্ষণ বলটাকে আমরা কি বলবো? জালক শক্তি বা একে বলা হয় ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি দিলাম। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো এটাকে কি করেছি আমি, একটা পাত্রের মধ্যে দেখা গেল কি আছে, জল আছে। ধরো একটা পাত্রের মধ্যে কি আছে, জল। সেই জলের মধ্যে কি করলাম আমি, এটা কি করলাম, এই পুরোটাকে ঢেলে দিলাম জলের মধ্যে। কি বললাম, বোঝা গেছে? তাহলে পাত্রের মধ্যে যদি জল থাকে তাহলে কি আছে, এই জায়গায় জল আছে, ধরো ওয়াটার। ঠিক আছে? এবার দেখো ওয়াটারের মধ্যে দেখো আমরা যদি করি হাইড্রোজেন আর অক্সিজেন যদি দেখা হয়, দেখো ওয়াটারের দেখো দুটো অংশ। দেখো দেখো এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কার তৈনাত্মকতা বেশি? বলো, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তৈনাত্মকতা বেশি? তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভ ওই এর বেশি। কারণ যত অ্যাকচুয়ালি কি হয় না, একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তত তৈনাত্মকতা কি হয়, বাড়ে। তাহলে হাইড্রোজেন দেখো একদম দেখো গ্রুপ 1 এ আছে, আর অক্সিজেন কোথায় আছে, একদম 16 নম্বরে আছে। তাহলে হাইড্রোজেন এখানে আছে আর এখানে অক্সিজেন আছে। তাহলে কার তৈনাত্মকতা বেশি হবে, অক্সিজেন। তাহলে অক্সিজেন তৈনাত্মকতা বেশি বার ইলেকট্রন নেগেটিভ করবে। তৈনাত্মকতা কাকে বলে? কি তৈনাত্মকতা কাকে বলে? ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতাকে কি বলা হয়, তৈনাত্মকতা। তাহলে দেখো এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তৈনাত্মকতা বেশি, অক্সিজেনের। অক্সিজেন কি করবে, নিজের দিকে ইলেকট্রন টানবে। যদি নিজের দিকে টানে তাহলে ইলেকট্রনে তাকে এর কাছে ঘনত্ব কি হয়ে যাবে, বেশি। যদি ঘনত্ব বেশি হয় তাহলে কি হবে, মাইনাস হবে, কি হবে, প্লাস। তাহলে কে বলতে পারি ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। ডেল্টা মানে অল্প পরিমাণ। ঠিক আছে? তাহলে অক্সিজেনের মাত্রায় কি আসছে, মাইনাস। হাইড্রোজেনের মাত্রায় কি আসছে, কেন অক্সিজেনের মাত্রায় মাইনাস, কেন হাইড্রোজেনের মাত্রায় প্লাস? বোঝা গেছে? অক্সিজেনের তৈনাত্মকতা কি বেশি, ফলে নিজের দিকে ইলেকট্রন কি করছে, টানছে। ইলেকট্রন টানা মানে ওর কাছে ঘনত্ব কি হবে, বেশি হবে। ঘনত্ব বেশি হবে মানে মাইনাস। ঠিক আছে? এবার দেখো তাহলে জলের দেখো দুটো অংশ করলাম। কি করলাম, জলকে নিলাম যখন আমরা, কি করলাম, দেখো এখানে HOH এরকম পরপর তো আছে নাকি রে জলের অণুগুলো? একটা তো জলের অণু নেই, এরকম কি আছে, অনেক জলের অণু আছে। জলের অণুগুলো আমি এরকম ভাবে লিখলাম। ঠিক আছে?
লেন্স থেকে দূরত্ব হলো তাহলে এই যে জলের অণুগুলোকে আমি এভাবে লিখলাম লেন্সের মধ্যে OH2 কোনটা এটা OH2 যদি করি সামনে দিকে OH2 এরকম। অক্সিজেনের মাত্রা কি হবে, নেগেটিভ না পজিটিভ? অক্সিজেনের মাত্রায় নেগেটিভ, দেখো তাহলে লিখলাম এখানে ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ। আর এখানে দেখো Na কি আছে, প্লাস, তাহলে প্লাসের সঙ্গে এই জলের অণুগুলো দেখো অক্সিজেনের মাত্রায় মাইনাস আছে, এই মাইনাস কি করে প্লাসের সঙ্গে কি হবে, আকর্ষণ করবে না করবে না, করবে। এই আকর্ষণ বলটা, এটা আকর্ষণ বল কাজ করছে। কি বললাম, বোঝা গেছে? আর দেখো ঠিক একই রকম ভাবে জলের দেখো এখানে কি আছে, জল HOH, HOH, এখানে হাইড্রোজেনের মাত্রায় কি আছে, প্লাস সাইন, এখানে দেখো প্লাস দিলাম। তাহলে আমাকে বলো এই প্লাস, ও সরি প্লাস দিলাম, দিয়ে দিচ্ছি মাইনাস, হয়েছে? এবার দেখো, তাহলে দেখো Cl মাইনাসের সঙ্গে হাইড্রোজেনের কি হবে, আকর্ষণ হবে, ঠিক আছে? এই যে জলের সঙ্গে এই যে সোডিয়াম বা Cl মাইনাসের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে অ্যাকচুয়ালি বলা হয় এই আকর্ষণ বলটাকে বলা হয় দ্রাবকায়ন শক্তি। দ্রাবক দেখো কি করছে, একে আকর্ষণ করছে, ওই জন্য কে বলা হয় দ্রাবকায়ন শক্তি বলে। কি বললাম, বোঝা গেছে? আবার আসি, এই যে দ্রাবক, এখানে জল কি হিসেবে ব্যবহার করছি আমি, দ্রাবক। দ্রাবক দেখো কি করেছে, দেখো কণাগুলোকে দেখো কি করছে, নিজের দিকে আকর্ষণ করছে। এই যে নিজের দিকে যেভাবে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাকেই অ্যাকচুয়ালি বলা হয়, কি বলা হয়, দ্রাবকায়ন শক্তি, বা ইংলিশে বলা হয় সলভেশন এনার্জি। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ দেখো এই Na, আর দেখো কি করছে, জল দেখো Na কে নিজের দিকে কি করছে, টানছে। Cl দেখো জলকে নিজের দিকে কি করছে, জলের দিকে দেখো জল কি করছে, নিজের দিকে দেখো টানছে। এই যে টানা বা আকর্ষণ, এই আকর্ষণ বলটাকেই অ্যাকচুয়ালি বলা হয় কিনা দ্রাবকায়ন শক্তি। কি বললাম, বোঝা গেছে? তাহলে একটু লিখে নাও দ্রাবকায়ন শক্তি। দেখো কোন আয়নীয় যৌগ, কোন আয়নীয় যৌগ দ্রাবকে, দ্রাবকের মধ্যে দিলে বা দ্রাবকের মধ্যে দিলে, লেখো দিলে, দ্রাবকের কণাগুলির সাথে, দ্রাবকের কণাগুলির সাথে, দ্রাবকের কণাগুলির সাথে, বুঝছে? দ্রাবকের কণাগুলির সাথে আয়নীয় যৌগের, আয়নীয় যৌগের কণাগুলির কণাগুলির আকর্ষণ বলকে, কণাগুলির আকর্ষণ বলকে দ্রাবকায়ন শক্তি বলে। এটা ছবিটা এঁকে নাও, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে এই জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, অবতল লেন্স বলা হয় অপসারী, মানে কি দূরে চলে যাওয়া। সেটা দিয়ে অবতল হবে, এখানে ক্ষেত্রে না আমাদের উপরে আছে আমার কোনটা এইটা দূরে চলে যাবে। কল্পনা করি এটা হচ্ছে ভূমি, দূরে চলে যাবে। এটা একটা সিলিন্ডার কল্পনা করলে এটা হচ্ছে ভূমি,
হচ্ছে লেখা? এত আস্তে আস্তে লিখলে হবে? হচ্ছে? এবার দেখো দেখো ভালো করে বুঝবে, এটা কোশ্চেন লেখো, ওখানে লেখো কোন পদার্থ দ্রাবকে দ্রবীভূত হওয়ার শর্ত, দ্রাবকে দ্রবীভূত হওয়ার শর্ত দ্রাবকে দ্রবীভূত হওয়ার শর্ত কি? শর্ত বললো একই ব্যাপার। দেখো কি আসবো, দেখো ভালো করে বুঝবে। দেখো এইখানে দেখো কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটাকে কি বলবো? ল্যাটিস। আর এই কণাগুলোর আকর্ষণ বলটাকে আমি কি বলবো? সলভেশন এনার্জি, তাই তো? দেখো এই কখন Cl মাইনাসটা ভেঙে এই জলের সঙ্গে মিশবে? কখন মিশবে? এইদিকে দেখো আকর্ষণ বল ল্যাটিস, আর এদিকে আকর্ষণ বলটা কি? সলভেশন বা দ্রবকায়ন শক্তি। তাহলে কোনটার আকর্ষণ বল বেশি হলে Cl মাইনাসটা ভেঙে এদিক থেকে এদিকে যাবে? যদি সলভেশন এনার্জিটা যদি কি হয় না ল্যাটিস এনার্জির থেকে যদি কি হয় বেশি হয়, তাহলে দেখো এখানে দেখো এটাকে ভেঙে এখান থেকে এখানে যাবে, তাই তো? আর ভেঙে যাওয়া মানে সেটা কি হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে। দেখো জলের সঙ্গে দেখো যত ভালো মিশবে তত বলতে পারি সেটা ভালো কি হবে? দ্রবীভূত হবে। দেখো এক্ষেত্রে দেখো Cl মাইনাস দেখো জলের সঙ্গে আকর্ষণ হচ্ছে, আর Cl মাইনাস দেখো Na প্লাসের সঙ্গে আকর্ষণ হচ্ছে। কখন অ্যাকচুয়ালি জলে দ্রবীভূত হবে? যদি Cl মাইনাসটা জলের সঙ্গে মিশে যায়, তাই তো? আর ঠিক একই রকম ভাবে Na প্লাস দেখো Cl মাইনাসের সঙ্গে আকর্ষণ হচ্ছে, আর Na প্লাস দেখো জলের কণার সঙ্গে আকর্ষণ হচ্ছে। কখন Na প্লাস জলে গিয়ে মিশে যাবে? যখন সে জলের কণাগুলোর সাথে যাবে। কি বললাম, বোঝা গেল না যায়নি? বলো, বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি Na প্লাস Cl মাইনাস, এখানে Cl মাইনাস Na প্লাস, এই দুটোর ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি দেখো একই বলতে পারি। ল্যাটিস এনার্জি থেকে যদি সলভেশন এনার্জির মানটা কি হয়ে যায়? বেশি হয়, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হবে? জলে দ্রবীভূত হবে। তাহলে দ্রবীভূত হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে ল্যাটিস এনার্জি থেকে যদি কি হয় হাইড্রেশন এনার্জি, হাইড্রেশন বলতে পড়ে আসছে, সলভেশন এনার্জি যদি বেশি হয় তখন হ্যাঁ ঠিক আছে, ল্যাটিস এনার্জি থেকে যদি কি হয় সলভেশন এনার্জির মানটা কি হয়? বেশি হয়, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হবে? দ্রবীভূত হবে। সেই কারণে আমরা বলতে পারি এর থেকে দেখো এটা যদি বেশি হয় তাহলে দ্রবীভূত হবে, আর যদি দেখো ল্যাটিস এনার্জির মানটা যদি বেশি হয় সলভেশন এনার্জির থেকে তাহলে সেটা দ্রবীভূত হবে না। দ্রবীভূত হওয়ার শর্ত কি বোঝা গেছে? যে দ্রবকায়ন শক্তির মানটা যদি কি হয়ে যায়, যদি তোমার জালকাকার শক্তির থেকে বেশি হয় তা দ্রবীভূত হবে, আর যদি কম হয় তা দ্রবীভূত হবে না। ঠিক আছে, এবার লেখো হাইড্রেশন এনার্জি। বললাম হাইড্রেশন এনার্জি, বা বাংলায় বলা হাইড্রেশন শক্তি বলা হয়, হাইড্রেশন এনার্জি। দেখো যদি কি কেস হয়, জল এখানে আমি দেখো জল না নিয়ে অন্য কোনো দ্রাবক নিতে পারতাম তো, তাই তো?
এখানে আমি জল নিই, যদি কি হয় দ্রাবকটা যদি জল থাকে তাহলে তাকে স্পেশাল নাম দেওয়া হয়। জলও তো কি হবে কণাগুলোকে আকর্ষণ করবে, তো তাকে অ্যাকচুয়ালি কি বলবো সলভেশন এনার্জি। যদি জল কণা থাকে, জলের কণা যদি দ্রাবক হিসাবে থাকে, ওই সলভেশন এনার্জিটা কি অ্যাকচুয়ালি স্পেশাল নাম দিয়ে বলা হয় হাইড্রেশন এনার্জি। আর যদি জল বাদ দিয়ে যদি অন্য কোনো থাকতো যদি কেউ, তখন সেটাকে কি বলবো সলভেশন এনার্জি। মানে বলতে পারি এখানে যেটা সলভেশন এনার্জি, জল থাকলে ওটা কি অ্যাকচুয়ালি কি বলবো হাইড্রেশন এনার্জি বলবো। আর জল বাদ দিয়ে ধরো অন্য কোনো একটা ধরো দ্রাবক আছে ধরো, তখন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি হাইড্রেশন এনার্জি আর বলবো না, তখন ওটাকে কি বলবো সলভেশন এনার্জি। তাহলে জলের ক্ষেত্রে যেটাই তোমার সলভেশন এনার্জি, ওটা কি আর একটা স্পেশাল নাম দিয়ে কি বলা হয়েছে হাইড্রেশন এনার্জি। তাহলে লিখে রাখো একটুখানি, লেখো জলে কোনো পদার্থ যোগ করলে, জলে কোনো পদার্থ যোগ করলে, জলে কোনো পদার্থ যোগ করলে হয়েছে, জলে কোনো পদার্থ যোগ করলে জলের কণাগুলির সাথে, জলের কণাগুলির সাথে জলের কণাগুলির সাথে হয়েছে পদার্থের কণা আকর্ষণ বলকে, পদার্থের কণার আকর্ষণ বলকে হয়েছে আকর্ষণ বলকে হাইড্রেশন এনার্জি বলে। বলো আপনি বললেন যে ল্যাটিস এনার্জি অপেক্ষা দ্রাবকায়ন শক্তি বেশি হলে কোন পদার্থ দ্বারা উৎপন্ন হবে। হ্যাঁ তো নিচেরটা বুঝলাম না, এখানে দেখো এক্ষেত্রে দেখো যদি জল থাকে তার সলভেশন এনার্জি মানটা কি হবে, তখন সলভেশন এনার্জি মানটাকে আমি কি বলবো হাইড্রেশন এনার্জি বলবো। জলের ক্ষেত্রে স্পেশাল নাম দেওয়া হয়েছে যে ওইটাকে যেটাই সলভেশন এনার্জি ওরই আর একটা নাম দেওয়া হয়েছে হাইড্রেশন এনার্জি। কি বললাম বোঝা গেছে? বলো তাহলে হ্যাঁ এইটাই শর্ত হবে, নিচেরটা কি হবে এটা তখন দ্রবীভূত হবে না, আর এটার জন্য কি হবে দ্রবীভূত হবে। যদি সলভেশন এনার্জির মানটা যদি কি হয় ল্যাটিস এনার্জির থেকে বেশি হয় তাহলে কি হবে তবেই দ্রবীভূত হবে, আর এটা হলে কি হবে দ্রবীভূত না হওয়ার শর্ত এটা। আর এটা মানে কি দ্রবীভূত হওয়ার শর্ত। কখন দ্রবীভূত হবে যদি এর থেকে ভেঙে যদি কি হয়ে যায় জলে চলে যায়। তাহলে এখানে ভাঙতে গেলে জলে আসতে গেলে কি করতে হবে অবশ্যই এই শক্তির থেকে এই দিককার শক্তি কি হবে বেশি হতে হবে। ওটাই বলেছি যে সলভেশন এনার্জির মানটা যদি ল্যাটিস এনার্জির থেকে কি হয় বেশি হয় তবেই এটা ভেঙে এখান থেকে এখানে যাবে। আর যদি ল্যাটিস এনার্জিটা বেশি হয় তাহলে কি হবে সব অবশ্যই সেটা ভেঙে এখানে যাবে না, পরে দ্রবীভূত। এটা বলতে হয় দ্রবীভূত না হওয়ার শর্ত, এটা হচ্ছে কি দ্রবীভূত হওয়ার শর্ত। বল বল বলছি বোঝাইতে যাচ্ছে একটাই শর্ত। হ্যাঁ শর্ত একটাই বলতে এখানে কি অবশ্যই যেটা সলভেশন এনার্জির মানটা অবশ্যই ল্যাটিস এনার্জির থেকে কি হবে বেশি হবে, এটা হচ্ছে শর্ত। আর যদি বলে যে যদি দ্রবীভূত না হওয়ার শর্ত যদি বলে তাহলে নিচেরটা। কি বলবো বোঝা গেছে? আর ঠিক একই রকম ভাবে এই সলভেশন এনার্জিটাকে এই জলের ক্ষেত্রে আমি কি বলবো হাইড্রেশন এনার্জি। তাহলে হাইড্রেশন এনার্জির ক্ষেত্রে একই রকম যদি শর্ত দিয়ে বলি ওখানে কি বলবো অবশ্যই হাইড্রেশন এনার্জির মানটা ল্যাটিস এনার্জির থেকে কি হবে বেশি হবে। বা যদি বলে দ্রবীভূত না হওয়ার শর্ত তাহলে কি বলবো ল্যাটিস এনার্জির মানটা অবশ্যই কি হবে হাইড্রেশন এনার্জির থেকে বেশি হবে। তখন কি বললাম বোঝা গেছে? তাহলে এই দুটো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বলতে পারি কি হবে কোনো একটা জিনিস বা কোনো একটা তোমার পদার্থ তোমার কোনো দ্রাবকে দ্রবীভূত হবে কি না তার শর্ত যদি বলা হয় তাহলে দেখা হয় কার হাইড্রেশন এনার্জি বেশি, কার সলভেশনের বা সলভেশন এনার্জি বেশি, বা বলতে পারো কার ল্যাটিস এনার্জি বেশি। এইভাবে করে কি করা হয় অ্যাকচুয়ালি ব্যাখ্যা দেওয়া হয়। কি বললাম বোঝা গেছে? টাকা আজকে বন্ধু থাক পরে দিন হবে। হ্যাঁ